নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আশাপূর্ণা দেবীর লেখা একটি উপন্যাস। উপন্যাসটির নাম ঝিনুকে সেই তারা। আসুন শোনা যাক ঝিনুকে সেই তারার প্রথম পর্ব। কদিন থেকেই এ বাড়িতে ভিতরে ভিতরে যেন একটা উত্তেজনার প্রবাহ চলছে। যারা আসবে তাদের সুবিধে সুব্যবস্থার জন্যই বোধহয় বেশ তোলপাড় করা তোড়জোড় হচ্ছে মনে হচ্ছে। কাল বিকেলে দু তিনটে মুটেকে উপরে উঠতে দেখলাম। তারপর কোথায় যেন খাট আলমারি নড়ানো সরানোর শব্দ হলো, তার সঙ্গে জগদীশের গলার হাঁকডাক। হুঁশিয়ার, শীশা হ্যায়, আউট থোড়া হটাও। এমনই সব কথা, জগদীশের গলার শব্দ। এটা হঠাৎ খুব আশ্চর্য লেগেছিল কাল। বহুদিন এটা শুনিনি। আমার ছেলেবেলায় জগদীশ যখন আমায় নিয়ে বেড়াতে বেরোতো বা স্কুলে আনা নেওয়া করত, তখন জগদীশের ডাক হাঁক শুনেছি। তারপর কই, আর তো মনে পড়ে না কবে থেকে যে জগদীশ চুপচাপ হয়ে গেছে, স্মরণ করতে পারি না। এখন ওকে তো স্রেফ একটা যন্ত্রের পুতুল মনে হয়। নিয়ম করে দিনে 3 বার মাত্র দোতলায় ওঠে জগদীশ। সকালে একবার আমার চা নিয়ে, বেলার দিকে একবার জ্যাঠামশাইয়ের আর জেঠিমার চা নিয়ে, আর বিকেলে একবার সকলের জন্য চা নিয়ে। বিকেলে আমরা সকলে একসঙ্গে চা খাই। সকলে মানে বাড়িতে অকিঞ্চিৎকর যে কজন আছি। বহুকালের মধ্যে আমি জগদীশকে 3 তলায় উঠতে দেখিনি। সারাদিনের আর যা ফালতু ফাইফরমাস, সারা বাড়িটা ঝাড়া মোছা, মাঝে মাঝে এই 3 তলার তালাবন্ধ ঘরগুলো খুলে পরিষ্কার করা, বিছানা কার্পেট চাদর পর্দা রোদে দেওয়া, কাচা, বদলে ফর্সা টর্সাগুলো পরানো, এ সমস্তই নিমাইয়ের ঘাড়ে। অথচ নিমাই নাকি এখনো মাইনের ব্যাপারে জগদীশের অনেক নিচে। নিমাইকে হে নিয়ে গজগজ করতে শুনি বলেই এটা জানতে পেরেছি আমি। আবার বাসন্তীকে নিমাইয়ের কথা নিয়ে গজগজ করতে শুনি। সব শক্ত শক্ত কাজে যে বাসন্তীর ঘাড়ে, নিমাইয়ের শুধু গায়ে হাওয়া লাগানো বাবুগিরি কাজ, এ কথা বাসন্তীর মুখে প্রায়ই শুনি। আমার এই ঘরটা যেন ওদের নালিশ খানা। যার যা অভিযোগ অনুযোগ নালিশ গজগজানি সবকিছুই প্রায় এ ঘরে। ঘর ঝাড়তে ঝাড়তে কি মুছতে মুছতে, বিছানার চাদর বদলাতে বদলাতে, কি মেঝে পাতা কার্পেটে বুরুশ বোলাতে বোলাতে ওরা এইসব কথা বলে, যেন দেওয়ালকে শুনিয়ে শুনিয়ে। নিমাই আর বাসন্তী আমার ঘরে বেশিবার আসে। জগদীশ তো ওই একবার, আর বামুন্দি দিনে রাত্রে 2 বার। তা ওই 2 বারেও বামুন্দি বলতে কিছু কম করে না। অতসী মাসির দুর্ব্যবহারেই যে ওকে এমন মনিব বাড়ি ছাড়তে হবে, এই কথাও প্রায়ই ঘোষণা করে বলে। তবে অতসী মাসির কান বাঁচিয়ে বলে। ওদিকে আবার অতসী মাসির সঙ্গে সাবি পিসির যে অন্তর্নিহিত একটা রেষারেষি আছে, তাও বোঝা যায় চায়ের টেবিলে বসে। একটুতেই দুজনে উত্তেজিত হয়ে ওঠেন এবং পরস্পরকে ডাউন করবার চেষ্টা করেন। জ্যাঠামশাই সেটা থামান। এ বাড়িতে বাড়ির লোকের থেকে আশ্রিত আর চাকর বাকরের সংখ্যাই বেশি। নিমাই বাসন্তী বামুন্দি আর জগদীশ ছাড়াও আরো সব কারা যেন আছে। বাসন মাজা ঝি তরু, গরুর চাকর সাধন, ব্রিজলাল আর মালিক গোপীনাথ। এদের সঙ্গে অবশ্য আমার তেমন দেখাশোনা হয় না। শুধু বিজয়ার দিন আর পয়লা বৈশাখ ওরা একসঙ্গে দোতলার দালানে এসে দাঁড়ায়। জ্যাঠামশাই নিজে হাতে ওদের মিষ্টি আর টাকা দেন। ওরা আমার ঘরে ঢুকে ঢুকেও পেন্নাম করে যায়। আমি যদিও তাতে খুব অপ্রতিভ হই, নিষেধ করি, ওরা মানে না। তরু আবার বলে, তা বললে কি হয়, ছোট সাপও সাপ, বড় সাপও সাপ, মনিবের আবার ছোট বড় কি। মনিবকে যে কোন ভক্তির বশে সাপের সঙ্গে তুলনা করে তরু, তা জানি না। আশ্রিত বলতে প্রথমেই অবশ্য বলতে হয় রজনী ঠাকুরদাকে। চোখে ভালো দেখেন না উনি, কানেও কম শোনেন। কতদিন থেকে যে বাড়িতে আছেন তা এখন আর কারো মনে নেই।
নিচতলার একটা ছোট মতন ঘরেই ওর ঠাঁই। আগে যখন চোখ এত খারাপ হয়নি, ঘোরাঘুরি করতেন, কখনো কখনো ওপরে এসে জ্যাঠামশাইয়ের কাছে নালিশ জানাতেন। চাকর বাকর ওকে সসম্মানে কথা বলে না, বাউন্দি ওকে সযত্নে খেতে দেয় না, ধোবানি তার জামা কাপড় ভালো করে সাফ করে না, ইত্যাদি ইত্যাদি। জ্যাঠামশাই মিষ্ট কথায় তুষ্ট করে নিচে পাঠিয়ে দিতেন ওকে এবং প্রতিশ্রুতি দিতেন সবাইকে ধমকে দেবেন। শুনে আড়ালে সবাই হাসত, কারণ সকলেই জানতো ওটা হচ্ছে স্তোক বাক্য। রজনী ঠাকুরদার সব অভিযোগই কল্পিত। এ বাড়িতে যে ওর কোনো দাবি দাওয়া নেই, এটা উনি মানতে রাজি নন বলেই অত সরব অভিযোগ ওর। এখন আর রজনী ঠাকুরদাকে ওপরে আসতে দেখি না, সিঁড়ি উঠতে নাকি হাঁপান। জ্যাঠামশাই যখন নিচে নামেন, মাঝে মাঝে ওর খবর নিয়ে যান। এ খবর পেলে অতসী মাসি আর সাবি পিসি দুজনেই জ্যাঠামশাইয়ের সমালোচনা করেন। এটা যে জ্যাঠামশাইয়ের বাড়াবাড়ি, অতিরিক্ত উদারতা, রজনী ঠাকুরদার মতো একটা হতভাগা আশ্রিত হেঁপো কেশো বুড়োকে এতটা মূল্য দেওয়ার যে কোনো মানে হয় না, এ কথা ওরা দুজনেই বলে থাকেন। এক একটা বিষয়ে এই দুই বিরুদ্ধবাদী মহিলা আশ্চর্য রকমের একমত হন। এই বিষয়টি তার মধ্যে একটি। রজনী ঠাকুরদা যে একদম অনাত্মীয়, এটা ওরা তারস্বরে ঘোষণা করেন। এই ঘোষণার মধ্যে যেন ওদের নিজেদের পায়ের তলার মাটিটা শক্ত হয়, কারণ ওরা রীতিমতো আত্মীয়। সাবি পিসি হচ্ছেন জ্যাঠামশাইয়ের কোনো এক শাখার জ্ঞাতি বোন, আর অতসী মাসি জেঠিমার নিজের খুড়তুতো মামার মেয়ে। আগে আমি এইসব জটিল জাল ভেদ করতে পারতাম না, তো নিয়ে মাথাও ঘামাতাম না। এখন সবকিছু কেমন মাথার মধ্যে ঢুকে যায়, মাথা না ঘামালেও। আরো একজনের কথা ভুলে যাচ্ছিলাম, সে হচ্ছে পটল। অথচ পটলই সর্বদা আমার চোখের সামনে থাকে। যখন আমার কোনো দরকার থাকে না, তখন বারান্দায় ওর নিজস্ব টুলটাতে বসে বসে ঝিমোয়। ঘন্টার শব্দ পেলেই তরবর করে ছুটে আসে। পটল আমার অহোরাত্রের সঙ্গী। পটলের বিছানাটা দিনের বেলা কোথায় থাকে জানি না। রাত্রে ঘড়িতে ঠিক যেই 9টা বাজে, পটল বিছানাটা নিয়ে এসে আমার ঘরের মেঝের দেওয়ালের ওধারে সেটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বিছোয়। নিজের সম্পর্কে পটল বড় পরিপাটি। পটলের ধুতিটি কখনো মোচড়ানো থাকে না, গেঞ্জি সর্বদা ফর্সা। পটলের চুলের পারিপাট্য দেখবার মতো। এ নিয়ে সবাই পটলকে ব্যঙ্গ করে, শুধু নিমাই বাদে। পটল নাকি নিমাইয়ের দেশের লোক, নিমাই পটলকে এনেছে, ওই জন্যেই নিমাই তার প্রতি সদয়। নচেত এ বাড়িতে সবাই যেন সবাইয়ের সম্পর্কে অসহিষ্ণু আর বিরুদ্ধচিত্ত। শুধু জ্যাঠামশাই তার বিশাল চরিত্রের ছায়া দিয়ে সবাইয়ের সবকিছু এবড়ো খেবড়ো অসমানগুলো ঢেকে রেখে দিয়েছেন। আজও সকালে প্রত্যক্ষ করলাম সেটা। এ বাড়িতে যারা আসছে, যাদের জন্য খুব একটা আয়োজন চলছে, তাদের সম্পর্কে অতসী মাসির চিত্ত একেবারে বিরূপ। তিনি কেবলই বলছেন, বাড়ির লোকই যদি বাড়িতে আসছে, তবে আবার এত ঘটা কেন রে বাবা? ঘরটরগুলো খুলে সাফ করিয়ে রাখা হবে, এটা তো জানি। তা নয় ইহা কামাটি হুয়া, হুয়া কামাটি হিয়া, কেন রে বাবা? আর সাবি পিসি ঠিক উল্টো গাইছেন। উনি কেবলই বলে চলেছেন, জগদীশ, আমি বলি কি, এটা এখান থেকে সরিয়ে রাখা হোক, তার বদলে বরং ওইটা এধারে দেওয়াল ঘেঁষে। নিমাই, বললাম না ওটা এইখানেই থাকবে, আবার সরাচ্ছে যে? কে বলেছে সরাতে? মাসিমা। মাসিমা এবারে গিন্নি নয় নিমাই, এবারে কুটুম। ওনাকে বলে দিই সংসারে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে যেন মাথা না ঘামান। আজ সকালে হঠাৎ ওই রকম কি একটা কথা নিয়ে লেগে গেল লাগ ছমাছম। অতসী মাসি তার সরু সরু বাঁশির মতো গলায় চেঁচাতে শুরু করলেন, এ বাড়িতে আমি এমনি থাকি না, জামাইবাবুর উপকারের জন্যই থাকি। আসুন জামাইবাবু, অস্বীকার করুন সে কথা। দিদি মরে গেলে এ বাড়িতে আর এক বেলাও থাকবো না, সে কথা আগে থেকেই বলে রেখেছি। অথচ যারা শুধু শুধু সামান্য আত্মীয়তার ছুতো দিয়ে অপরের অন্ন ধ্বংসায়, তারাই মৌরসিপাটটা নিয়ে বসে থাকে। ঘরের মধ্যে থেকে জেঠিমার ক্ষীণ কণ্ঠ,
দালানে ভেসে ভেসে এলেও কেউই কান দিল না। আমার ঘরের দালানের দিকে জানলার শার্সি দিয়ে দেখতে পেলাম বামুন্দি, তরু, নিমাই, বাসন্তী সবাই যেন মজা দেখতে দালানে এসে দাঁড়িয়ে পড়েছে। অবশ্য সকলেই কোনো না কোনো কাজের ছুতো করেই এসেছে খুব সম্ভব। কথা কাটাকাটিটা যখন প্রায় বাকযুদ্ধের মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে, তখন হঠাৎ জ্যাঠামশাইকে এসে দাঁড়াতে দেখা গেল। এটা অপ্রত্যাশিত। এই সময় জ্যাঠামশাই বাইরে থাকেন, অথবা নিচতলায় বৈঠকখানা ঘরে। সিঁড়ি দিয়ে উঠে আসাটাও এদের সতর্ক করে দেবার কথা, কিন্তু জ্যাঠামশাই যেন অকস্মাৎ আবির্ভূত হলেন। কে জানতো বাবা, বুড়ো ভদ্রলোক তিনতলার উপর ছিলেন। জ্যাঠামশাই বললেন, কি নিয়ে গোলমাল হচ্ছিল রে সাবি? এরা বুঝি কথা শুনছে না? এরা অর্থে অবশ্য লোকজন। জ্যাঠামশাইয়ের গম্ভীর অথচ মধুর কণ্ঠস্বর হঠাৎ যেন সমস্ত আবহাওয়াটাকে লজ্জিত করে দিল। জ্যাঠামশাইয়ের ওই মধুর গম্ভীর গলায় বলার ভঙ্গিটা ঠিক যেন কোনো ছোট শিশুকে পিঠ চাপড়ে ভোলানোর মতো। সাবি পিসিকে ডেকে প্রশ্নটা করলেন বটে জ্যাঠামশাই, কিন্তু উনি চুপ করে রইলেন। মানে জ্যাঠামশাই আসা মাত্রই তো চুপ করে গিয়েছিলেন। উত্তরটা দিলেন অতসী মাসি, যদিও এতক্ষণের চিল চেঁচানো গলাটা লুকিয়ে ফেলে। বললেন বাষ্প বাষ্প গলায়, গোলমাল আমার জন্যই জামাইবাবু। যেখানে কোনো দাবি দাওয়া নেই সেখানে কথা কইতে গিয়েছে বোকার মতো। জ্যাঠামশাই আবার তেমনি গলায় বলেন, দাবি দেওয়া যে কার কোথায় থাকে সে কি সব সময় চোখে দেখা যায় অতসী? কিন্তু কথাটা কি নিয়ে? কথাটা কি নিয়ে? তাই তো, কথাটা কি নিয়ে তা বোধহয় ওরা ভুলেই গেছেন। তাই সবাই বোকার মতো সেই কথাটা খুঁজতেই যেন এদিক ওদিক তাকান, অথবা ভুলে যাননি, কিন্তু এখন এই দীর্ঘদেহ বিশাল চরিত্র মানুষটার সামনে মুখ দিয়ে বার করতে লজ্জা করছে। মনে আমার অবশ্য রয়েছে দালানের এক কোণে যে পিতলের কাজ করা গোল টপের ছোট টেবিলটা আদি অনন্তকাল বসানো আছে। আমি জ্ঞানবোধেই দেখেছি, দেখবো না কেন, এবারই সবকিছুই তো প্রায় ঠাকুরদার আমলের, বাড়িটা তো তারই বানানো। হঠাৎ সেই টেবিলটাকে অতসী মাসি জেঠিমার ঘরের পেছনের বারান্দায় রাখতে বলেছিলেন। তাই নিয়ে সাবি পিসির আপত্তি, অতঃপর তাই নিয়ে বাকযুদ্ধ। ওরা বললেন না, বলল নিমাই, কারণ সরাবার নির্দেশটা নিমাইয়ের ওপরই হয়েছিল। নিমাইও তেমনি, সরাতে বলেছেন তো সরা না বাবা, তারপর যা হয় বাড়ির কর্তাই বুঝবেন, তা নয়। ও তক্ষুনি চুপি চুপি সাবি পিসিকে জিজ্ঞেস করেছে কাজটা করবে কিনা। নিমাইয়ের যে এটা খুব ভালো কাজ হয়েছে এ কথা আমি বলি না, তুই চাকর, তুই হুকুমটা পালন করবি, চুকে গেল ল্যাঠা। তা নয় তুই আবার মনিবের আর এক শাখাকে শুধোতে গেলি, সেটা যে দোষের বোঝে না নাকি নিমাই? খুব বোঝে। নিমাই তাই নিজের গা বাঁচিয়ে বলল, হয়েছে কি বাবু, মাসিমা এই টেবিলটা বড়মার ঘরের ও বারান্দায় রাখতে বলছিলেন, তা পিসিমা বললেন যে যেমন আছে তেমনই থাক, এক চুল নড়ানো হবে না, তাই নিয়েই ধুন্ধুমার আর কি। এক মুহূর্ত আমি কারোরই কোনো কথা শুনতে পেলাম না। তারপরেই জ্যাঠামশাইয়ের দরাজ গলার হো হো হাসি শুনতে পেলাম। হা হা হা, এই ব্যাপার! বয়স থেকে 40টা বছর বাদ দেশাবি, হ্যাঁ, একেবারে ছেলে মানুষের মতো কাণ্ড। হঠাৎ টেবিলটা নিয়ে এত দুশ্চিন্তা কেন রে? যেমন আছে তেমনই থাকুক না। অতসী মাসি সঙ্গে সঙ্গে ফোঁস করে ওঠে, তার মানে বোনের কথাই থাকলো? বোনের কথা? এই দেখো! জ্যাঠামশাই আকাশ থেকে পড়েন, তাই নাকি? তবে যে নিমাই বলল, পিসিমা বললেন, মাসিমা বললেন, বেটা কথা কয় যেন মুখে কাঁকর ভরে। যাকগে যাক। তবে কথা হচ্ছে, আমার মতে কাঠ পাথরেরও মন প্রাণ থাকে, বুঝলে অতসী? দীর্ঘকাল ধরে ও বেচারি ওইখানে বসবাস করছে, জায়গাটার ওপর ওর একটা দখলই সত্য জন্মে গেছে মনে হয়। সরালে মনে মনে গাল পারবে আমায় বাস্তুহারা করলো বলে।
আবার হাসতে থাকেন জ্যাঠামশাই। এরপর আর ঝগড়া এগোয় না, যেন ঝগড়ার জালের সুতোটা ছিঁড়ে ঝুলে পড়ল, টেনে টুনে আর জোড়া যাবে না তাকে। এরকম হামেশাই হয়। জেঠিমা বাড়ির গিন্নি, জেঠিমারই এসব করার কথা। গিন্নিরই কর্তব্য যেদিকে জল পড়ে সেদিকে ছাতি ধরা। কথাটা আমি রজনী ঠাকুরদার মুখে শুনেছি, কিন্তু জেঠিমা তো চিররুগ্ন। সেই যে কবে নাকি জেঠিমার একটি ছেলে হয়ে মারা গিয়েছিল, সেই অবধি জেঠিমা প্রায় শয্যাগত। আমি অবশ্য তখনও জন্মাইনি, আমি জন্মাবধি এরকম দেখছি। আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনও জ্যাঠামশাইয়ের এত কাজ ছিল না। ঝি চাকরের ঝগড়া মেটানো, পিসি আর মাসির মধ্যে অহরহ যে দ্বন্দ্বযুদ্ধ অনির্বাণ শিখায় জ্বলে আসছে, তার গায়ে শান্তি জল ছিটানো, আর সংসারে কার কখন কি চাই না চাই, চারবেলা কি রান্না হবে, কি জলখাবার হবে তার ব্যবস্থা, কোনোখান থেকে নেমন্তন্ন এলে সেখানে কি লৌকিকতা পাঠাতে হবে, এ সমস্তই মা করতেন। তবে জেঠিমার ঘরে ঢুকে ঢুকে জিজ্ঞেস করে করে করতে দেখেছি। কিন্তু মাকে আর আমি কতটুকুই বা দেখতে পেতাম, কতটুকুই বা দেখেছি। মা জিনিসটার যে কত মূল্য তখন কি ধারণাই ছিল? বরং মা যখন ডেকে ডেকে সময় নাইতে খেতে বলতেন, স্কুলের পড়া তৈরি করতে বলতেন, তখন বাবারে বাবা বলে মার কাছ থেকে কেবল সরে পড়বারই তাল করতাম। বাল্য কৈশোরের সেই নিশ্চিন্ত নির্ভয় জীবনে আকর্ষণের বস্তু যে অনেক ছিল। ফলের বাগান ছিল বৃহৎ এলাকা জুড়ে, ছিল হাঁস আর পদ্ম ভরা দিঘি, ছিল সহিস ব্রিজলালের প্রাণের পুতুল রোগা পুরো বেতো ঘোড়া দুটো, আর ঠাকুরদার সাধের ফিটন গাড়িটা। এদের কাছ থেকে সরে গিয়ে মার স্নেহচ্ছায়ায় বসে দুদণ্ড বিশ্রাম করব, এমন বোকার মতো চিন্তা কে করে তখন? আচ্ছা, সেই জিনিসগুলো কি আর নেই? আছে নিশ্চয়, কোথায় আর যাবে? জ্যাঠামশাই যতদিন আছেন ওসবের কিছু এদিক ওদিক করবেন বলে মনে হয় না। শুধু এইটা শুনেছি, আগে আমাদের ফলের বাগান থেকেই নাকি পাড়াশুদ্ধ লোকের সারা বছর আম জাম কাঁঠাল কলা ইত্যাদি করে যাবতীয় ফলের চাহিদা মিটত, যোগান দেওয়া হতো বাড়ি বাড়ি। এখন অতটা হয় না। এখন বাগানগুলো ব্যবসায়ীরা জমা নেয়, তার বদলে যে টাকা দেয় তা থেকে সংসারের কিছু খরচ ওঠে। তবে আমাদের নিজস্ব ব্যবহারের জন্য যেসব ঘাসের বাগান আছে তার থেকেও কম ফলটল আসে না। নিজেরা খেয়ে দেও বিশেষ চেনা চেনা বাড়িতে উপহার পাঠানো হয়। চাকর বাকরদেরও নির্দিষ্ট একটা প্রাপ্য আছে। আমার পরলোকগত ঠাকুরদা অনাদিমোহন দস্তিদারের এই বাড়িটিতে সবকিছুই একটি নিয়মের শৃঙ্খলে বাঁধা। সে নিয়ম তিনিই করে গিয়েছিলেন, এবং নিয়মের সেই চাকাটি মসৃণভাবে গড়াবার জন্যে তৈলস্বরূপ অনেক সম্পত্তি রেখে গিয়েছিলেন। তার অনেকটাই অবশ্য দেবোত্তর করা, বাকিটা ছেলেদের নামে আলাদা। লোকে বলে বুড়ো হাত গুনতে জানত, তা নইলে এমন আটঘাট বেঁধে সম্পত্তি রেখে যায় যাতে জমিদারি বিলোপ প্রথার কোপে পড়েও সব ধসে পড়ে না, মোটামুটি বজায়ই থাকে। অবশ্য এই বজায়টা জ্যাঠামশাইয়ের গুণেও বটে। জ্যাঠামশাই একদা ওকালতি পাশ করেছিলেন। ঠাকুরদা থাকতে শহরে গিয়ে প্র্যাকটিসও করতেন, একটা চাকর নিয়ে ছোট একটা বাসা ভাড়া করে। কিন্তু ঠাকুরদার মৃত্যু আর জেঠিমার অসুখ, এই দুটো ঘটনায় জ্যাঠামশাইকে বাড়িতে এসে বসতে হয়েছে, মফস্বলের এই ছোট্ট টাউনটায়। জায়গাটার নাম আমি বলবো না, কারণ অসাবধানে তখন ঠাকুরদার নামটা বলে ফেলেছি। ওই নাম আর দেশের নাম দুটোই বলে ফেললে বড্ড চেনা যাবে। অবশ্য যারা চেনা লোক তারা ঠিকই ধরে ফেলবে। তারা ভাববে আমরা আর কি না জানি। তবু জায়গাটার নাম থাক, অন্যের বোঝবার সুবিধের জন্য না হয় একটা ছদ্মনাম দেওয়া যেতে পারে। কিন্তু তারই বা দরকার কি? দস্তিদার বাড়ি বললেই তো হলো। মা নাকি ছিলেন খুব গরিবের মেয়ে, কিন্তু মা এই দস্তিদার বাড়ির উপযুক্ত বউ ছিলেন। অল্প বয়সে মাত্র একটি সন্তান নিয়ে বিধবা হয়েছিলেন। বাপের বাড়িতেও আসা যাওয়া ছিল না, তাই কায়মনোপ্রাণ ঢেলে এই সংসারটাকেই সেবা করেছেন, ভালোবেসেছেন। আমার বাবার নাকি একটু মাথার দোষ ছিল, লেখাপড়া শেখেননি।
তাই এই দস্তিদার বাড়িতে মার মতো গরিবের মেয়ের প্রবেশাধিকার ঘটেছিল, কিন্তু সেখান থেকে বেরোবার সুযোগ আর পাননি। একেবারে শেষের দিনে বেরোলেন। জেঠিমা তা নয়। জেঠিমা বড় লোকের আদরিনী মেয়ে। পালে পার্বণে ইচ্ছে সুখে বাপের বাড়ি যেতে পেতেন তিনি। অনেক তত্ত্ব নাকি আসতো তার বাপের বাড়ি থেকে, এখনো আসে, বেশ কিছুই আসে। এ সমস্ত কথাই আমার বামুনদির মুখে শোনা। আমাকে খেতে দিয়ে বামুনদি চলে যায় না, বসে বসে রাজ্যের গল্প করে। আমি যে সবসময় মন দিই তা নয়, তবে কানে এসে ঢুকে তো পড়ে। বামুনদির বকবকানি সহ্য হয় আমার একটা কারণে। এখনো বামুনদি আমার মার নাম করতে করতে চোখের জল ফেলে, বলে, অমন মানুষ আর হবে না। মার অনেক ছোটখাটো কথা বামুনদির কাছে শুনে শুনেই আমি মার একটা আস্ত চেহারা গড়ে নিতে পেরেছি। নইলে আমার কাছে মার যে রূপটা ছিল সেটা খণ্ড ছিন্ন টুকরো টুকরো। একেই তো এই বৃহৎ সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে মা কোথায় যেন হারিয়ে থাকতেন, আর তার উপর আমি নিজেই আমার পলায়নী মনোবৃত্তি নিয়ে হারিয়ে থাকতাম মার কাছ থেকে। বামুনদি বলে, আমি কি আজকের ভাই? আমি তোমাদের ঠাকুমার আমলের। তেনারই বাপের বাড়ির দেশের মেয়ে, অল্প বয়সী বিধবা। ভাইয়ের ঘরে ভাত ছিল না, কিন্তু খোঁটা ছিল। তোমার ঠাকুমার মায়া দয়ার প্রাণ আমায় নিয়ে সেই সংসারে ঠাঁই দিয়েছিলেন। তখন কি বা বয়স আমার। তারপর কতই দেখলাম এখানের, কতই দেখছি বসে বসে। ছোট কর্তা যেদিন নিরুদ্দেশ হয়ে গেল, সেদিন কি অবস্থা বাড়ির। চিঠি লিখে রেখে গিয়েছিল। সেই চিঠি পড়ে গিন্নিমার কি বুক ফাটাফাটি কান্না, আর কর্তাবাবু সে পিঠ পাথর। তা বলল কি ভাই, সময় সবই সয়। সেই গিন্নিমাই আবার কত ঘটাপটা করে মন্দির প্রতিষ্ঠা করলেন, কত ঘটা করে তোমার মুখে ভাত দিলেন। বংশের মধ্যে তো তুমি প্রেতম নাতি। বড়বাবুর তো সব ফর্সা। তারপরে নাকি ছোট বাবুর খবর আসতো, বিলেত মিলেত কোথায় গিয়ে খুব হোমরা চোমরা হয়ে দেশে ফিরেছিলেন। বড় চাকরি, বড় লোক শ্বশুর, ছেলেপুলেও হয়েছে। এসব ওনারা চিঠিতে খবর পেতেন। সেই বউ নাকি এই গায়ে ঘরে আসতে চাইতো না, তাই এসে দেখা সাক্ষাৎ আর হয়নি। আমার খাওয়া শেষ হয়ে গেলেই কিন্তু বামুনদির কথা স্রোতে ছেদ পড়ে। খাবারের সঙ্গে নিয়ে আসা চিনি, নুন, আচারের শিশি কৌটোগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে গিয়ে হাঁক পারে, বাসন্তী, থালা নামিয়ে নিয়ে যা। বামুনদির হুকুমের গলাটা এত চড়া আর কর্কশ যে কানে খট করে বাজে, আর মনে হয় বাসন্তী যেন ওরই হুকুমের গোলাম। এটা বোধহয় ও ইচ্ছে করেই করে, নইলে ওই মানুষের গলা দিয়েই তো কত মিষ্টি সুর বেরোয়। আমার মাঝে দেবী প্রতিমার মতো ছিলেন, আমার মাঝে পৃথিবীর মতো সহিষ্ণু ছিলেন। জ্যাঠামশাই পর্যন্ত যে আমার মার বুদ্ধির তারিফ করে তার পরামর্শ নিয়ে কাজ করতেন, এসব কি আমি জানতে পারতাম বামুনদি না বললে? যদিও এই দস্তিদার বাড়িতে তখনও এমন হাওয়া ঢোকেনি যে ভাসুর ভাদ্রবউতে প্রত্যক্ষ কথা হবে, পরোক্ষেই হতো, কিন্তু হতো। তা তোমার এই জেঠিটি? বামুনদি গলা নামিয়ে বলেছে, হিংসুটের রাজা তো। ওই যে বড়বাবু তেনার বুদ্ধির প্রশংসা করতেন, বলতেন ছোট মা যদি পুরুষ ছেলে হতো তো উকিল ব্যারিস্টার হতে পারত। সেইতে জ্বলে যেত হিংসে, ঘরে বসে গজর গজর করত, যা তা কুৎসিত কথা বলত, আর মেজমাকে দেখলেই যেন পাশ পেরে কাটতে চাইত। বাইরে এত রূপ মানুষটার, ভেতর ভালো নয়। তা মেজমা বলতেন, আহা, ভুগে ভুগে ওনার মেজাজে কি মেজাজ আছে বামুন মেয়ে। পৃথিবীর সমগ্র ভোগের সামগ্রী সামনে রেখে দুর্ভোগের বোঝা নিয়ে বিছানায় পড়ে থাকা যে কি কষ্ট, সে তো আর তুমি আমি বুঝবো না। সেই দেবীতুল্য মানুষটি যতদিন ছিল সংসারে, ততদিনের ছিঁড়ি ছাদি বা কি ছিল। বড়বাবুও কত আরামে ছিলেন, দেখেন কি আর ওনাকে তরুয়া নিমাইয়ের ঝগড়া থামাতে আসতে হতো? আহা, অকালে চলে গেল।
আর গেল তো গেল একেবারে আচমকা। হ্যাঁ, আচমকা, তা আমার মনে আছে। অদ্ভুত একটা রাতে মারা গেলেন মা। অদ্ভুত বলছি এই জন্যে, সেই রাতে নানা রকম অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। অপ্রত্যাশিত তো বটেই, ভয়ঙ্কর। সেই রাতে হঠাৎ সন্ধ্যা থেকে ছাদের একটা কোণে বসে অবিরত একটা পেঁচা ডেকেছিল, আর মাঠের মাঝখানে ওধারে অনেকগুলো কুকুর একসঙ্গে কেঁদেছিল। কান্নাটা যেন কি এক ভয়াবহ অশুভের ইঙ্গিতবাহী। আমরা সকলেই ভয় পেয়েছিলাম, হয়তো মাও পেয়েছিলেন, কারণ মাকে আমি বলতে শুনেছিলাম, কদিন ধরে বাড়িতে একটা কালো বেড়াল কেবল আসা যাওয়া করছে, আবার আজই। কিন্তু কেউ জানতো না মার হার্ট এত দুর্বল যে ওই ভয় পাওয়ার ভারটুকু সহ্য করতে পারবে না। তা অসুখ যদি কিছু না হয় তাহলে কারণ হিসেবে আর কি ধরা হবে? তাই ধরেই নেওয়া হলো ভয় পেয়ে হার্ট ফেল করেছেন মা। সেই রাত্রেই মারা গেলেন কিনা। বাবা তো কবেই মারা গেছেন, মনেই পড়ে না তাকে। মাকেই মনে পড়ে, তাই মাকেই মনে পড়াই সব সময়। হয়তো মনে পড়াতাম না যদি পৃথিবীটাকে পেতাম হাতের মধ্যে, কিন্তু হাতটা আলগা হয়ে গেছে, পৃথিবীকে আর বাগিয়ে ধরতে পারার আশা নেই। আমার কোনো ভাই বোন নেই, না নিজের না তুতো। বাড়িতে শুধু এক গাদা বয়স্ক লোক, জ্যাঠামশাই, জেঠিমা, অতসী মাসি, সাবি পিসি, রজনী ঠাকুরদা, আর ওই পৌনে 1 ডজন লোকজন। কেউ ছোট নয়, কেউ একটু কম বয়সীও নয়, পটল ছাড়া। তবে পটলটা এত গোবর গণেশ যে ওকে একটা মানুষই ভাবতে পারা যায় না। একটা অন্তহীন বৈচিত্র্যহীন জীবনে আবর্তিত হচ্ছে আমরা এতগুলো লোক। তবুও বলবো, আমাদের এই জীবনের ছন্দে কোথায় যেন একটা শান্তি আর পরিতৃপ্তির সুর আছে, যেটা অভ্যাসের চাকায় নিয়ন্ত্রিত। আমি আমার ঘরের মধ্যে শুয়ে শুয়েই সেই চাকার গতিটা নির্ভুলভাবেই জানতে পারি। আমি জানি ঘড়ির কাঁটাটা কোথায় এসে পৌঁছলে পটল আমার ঘরের সামনের বারান্দার দরজাটা খুলে দেবে, কখন জানলার পর্দাগুলো সরিয়ে দেবে, আর কোথায় এসে পৌঁছলে আমাকে বিছানা থেকে বদলি করে আমার চাকা দেওয়া গাড়িটায় বসিয়ে স্নানের ঘরে নিয়ে যাবে, যেখানে আগে থেকেই গোছানো আছে আমার মুখ ধোয়ার সরঞ্জাম। পটল আমার থেকে কত ছোট, কতটুকু একটা ছেলে, কিন্তু পটল অবলীলায় আমার ভার বহন করছে। মুখ ধোয়ার পরে জগদীশ আমার প্রাতরাশ নিয়ে ঘরে ঢুকবে, এটা অবধারিত। এও অবধারিত যে বেলা 10টা বাজার সঙ্গে সঙ্গেই আমাকে মাসাজ করবার জন্য আসবেন নন্দবাবু। পুরো 1 ঘন্টা তিনি আমার শরীরটাকে নিয়ে নানা কৌশলে ডলাই মলাই করবেন আয়ুর্বেদীয় তেল হাতে মেখে। তারপর পুরো 1 ঘন্টা বিশ্রাম। 12টার সময় আবার আমি চাকা দেওয়া চেয়ারে বসে স্নানের ঘরে ঢুকবো স্নান করতে। স্নানের ঘরটা আসলে আস্ত একখানা ঘরই, কারণ সেকালে তৈরি এই বাড়িতে আধুনিক পদ্ধতির অ্যাটাচড বাথরুম ছিল না। পাশের ওই আস্ত ঘরখানাকেই তাই স্নানের ঘরে পরিণত করা হয়েছে আমার সম্পর্কে হতাশ হবার পর। এই হতাশটা কবে হতে হয়েছিল ওদের, সেটা যেন ক্রমশ ভুলেই যাচ্ছি, কারণ আমি তার অনেক আগেই হয়েছিলাম। হয়তো ওরাও তাই হয়েছিলেন, কিংবা আমারও আগে, কিন্তু ওরা আশার উৎসাহ দেখিয়েই চলেছিলেন দীর্ঘকাল ধরে। বলতে কি, এখনো দেখান। এখনো জ্যাঠামশাই হঠাৎ হঠাৎ একজন কবিরাজ ডেকে আনেন, অথবা নিয়ে আসেন একটা নতুন মালিশের তেল, কখনো কখনো গাছরা, যা বেটে ঘষে প্রলেপ চলে কিছুদিন। আর সাবি পিসি নিয়মিত মাদুলি, কবচ, ঠাকুরের ফুল, চরণামৃত, বিশেষ স্থানের ধুলো মাটি ইত্যাদি সরবরাহ করে চলেছেন। আমার রাগ হয়, আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে হয়, সাবি পিসি, আর তোমরা আমায় ভোলাতে এসো না, আমি কচি ছেলে নই, নিয়ে যাও এসব। কিন্তু বলতে পারি না। সাবি পিসির মুখ দেখলে মায়া হয়, মনে হয় ভোলাতে উনি আমায় আসেননি, নিজেকেই নিজে ভুলিয়ে চলেছেন। উনি আকস্মিক দৈবে বিশ্বাসী, তাই ওর এই হতভাগ্য ভাইফোঁটার জন্য সেই আকস্মিকতার প্রত্যাশা বহন করেই চলেছেন মনের মধ্যে, হাল ছাড়ছেন না। তাছাড়া অতসী মাসি যে বলেন, কেন মিথ্যে আর দেব দুয়ারে ধর্ণা দিয়ে মরছ সাবিত্রী, ও আর ভালো হচ্ছে না।
বোধ করি সেটাই হচ্ছে স্বামী পিসির জেদের একটা কারণ, যেন হঠাৎ একবার ঘটে যাবে সেই অলৌকিক ঘটনা, তাক লেগে যাবে সকলের, আর অতসী মাসির মুখের মতো জবাব হবে। কিন্তু স্বামী পিসির সে প্রত্যাশা পূরণ হবার কোনো লক্ষণ নেই। আমি ও নিয়ে আর ভাবি না। আমি আমার এই জীবনকে মেনেই নিয়েছি। আমি জানি আমার যা কিছু নড়াচড়া সবই ওই চাকা দেওয়া চেয়ারের সহায়তাতেই হবে। আমার জীবনের ছন্দে কোনো আকস্মিকতার স্পর্শ এসে লাগবে না। তবে আজ যারা আমায় ঘিরে রয়েছে, যারা আমার সুবিধে স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সর্বদাই উদ্বিগ্ন আর ব্যস্ত, তারা না থাকলে আমার কি হবে এ কথা ভাবতে ভারী ভয় করে। ভাবতেই পারি না সে অবস্থাটা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, আমি যতদিন বেঁচে থাকবো যেন এরাও থাকেন। থাকে জগদীশ, নিমাই, পটল, তরু, বাউন্দি, বাসন্তী। আমি আমার মা বাবার দরুন এই প্রকাণ্ড পালঙ্কটার মাঝখানে পুরো গদির বিছানায় শুয়ে শুয়ে সকালবেলা পূব জানলা দিয়ে আর দুপুর বিকেল সন্ধে দক্ষিণ আর পশ্চিমের জানলা দিয়ে আলোর খেলা দেখব। দেখব মেঘের খেলা, ঋতু বদলের খেলা। বৃষ্টি এলে পটল তাড়াতাড়ি জানলার শাসিটা বন্ধ করে দেবে। রোদ এলে কাঠের পাল্লাটা। এসব আমার মুখস্থ। বিকেলবেলা জগদীশ যখন সকলের চা নিয়ে আসবে, তখন আমাকে ওই চাকা চেয়ারে বসিয়ে দালানে বড় পাথরের টেবিলটার সামনে নিয়ে যাওয়া হবে। দিনে সেই একবার পারিবারিক স্পর্শের স্বাদ পাবো, তাও চন্দ্র সূর্যের মতো নিশ্চিত। তখন ওই টেবিলটাকে ঘিরে বসে থাকেন জ্যাঠামশাই, জেঠিমা, সাবি পিসি, অতসী মাসি। জেঠিমা তো একবারই সমাজের সামনে আসেন। জেঠিমাকে অবশ্য চেয়ারে চড়ে আসতে হয় না। জেঠিমা দেওয়াল ধরে ধরে সারা বাড়ি ঘোরাফেরা করতে পারেন ক্লান্ত ক্লান্ত মুখে। তবে এ সময় অতসী মাসি ধরে ধরে নিয়ে আসেন ওকে। জ্যাঠামশাই প্রায় প্রতিদিনই খুব উৎসাহ দেখিয়ে বলেন, আজ কিন্তু তোমায় খুব তাজা দেখাচ্ছে বড় বউ। হ্যাঁ, বড় বউই বলেন। এই দস্তিদার বাড়িতে বউকে নাম ধরে ডাকার রেওয়াজ নেই। আমাদেরও ওই শোনাই অভ্যাস। জেঠিমা কিন্তু এই উৎসাহে উৎসাহিত হন না, বরং বড় একটা নিঃশ্বাস ফেলে বলেন, অথচ আজই শরীর বেশি খারাপ, সকাল থেকে অসম্ভব অবসন্ন লাগছে। জ্যাঠামশাই বলেন, খাওয়া দাওয়া যে বড্ড কম করো তুমি, ভালো করে একটু খাওয়াটাও তো। জেঠিমা সেইভাবেই ক্ষীণ গলায় বলেন, খাওয়ার ক্ষমতা থাকলে তো। আহা, চেষ্টা করতে হবে। জগদীশ, বড় মাকে ফল টল দাও তো ঠিক মতো। টোস্টে মাখন একটু বেশি করে লাগাবে। জেঠিমা বলেন, উহ, মরে যাব, কিছু কি সয়? এই দেখো, তাহলে কি ডাক্তারবাবুকে একবার আসতে বলে দেব? আমার জন্য কবিরাজি চিকিৎসার ব্যবস্থা, কিন্তু বড়মার জন্য ডাক্তার। বড়মা কবিরাজের নামে নাক কুচকান। বড়মার মতে যাদের রোগ ব্যাধিগুলো সেকেলে তাদের পক্ষে কবিরাজি ঠিক, কিন্তু ব্যাধিটা যার একেলে অ্যালোপ্যাথি ছাড়া উপায় নেই। হাটের দুর্বলতাকে জেঠিমার সব থেকে একেলে অসুখ বলে মনে করেন। তবে জ্যাঠামশাই যখন ডাক্তারের নাম করেন, তখন ওদিক থেকে সেই ক্ষীণ কণ্ঠের রীতিমতো প্রতিবাদ ওঠে, ডাক্তার আমার কি করবে? আমার রোগ সারাবার ডাক্তার একজনই আছে। জানি না সে কেন আমার কথা একদম ভুলে বসে আছে। কি আশ্চর্য, এ কি একটা কথা হলো বড় বউ? জ্যাঠামশাই পরিতৃপ্ত মুখে বাড়ির তৈরি গরম খাস্তা কচুরি খেতে খেতে বলেন, না না, আজই আমি ডাক্তারকে খবর দিচ্ছি। জেঠিমা ক্ষুব্ধ গলায় বলেন, তোমার ডাক্তারের বাবার সাধ্য নেই যে আমার সারায়। এই ব্যাপারে আমিও জেঠিমার সঙ্গে একমত, কারণ যে রোগী সারতে চায় না, সারবে না প্রতিজ্ঞা নিয়ে বসে আছে, তাকে সারাবার মতো ডাক্তার কোথায়? কিন্তু জ্যাঠামশাই বোধহয় সম্পূর্ণ বিপরীত মত পোষণ করেন। তাই জ্যাঠামশাই ও কথা হেসে উড়িয়ে দিয়ে বলেন, মনে বল আনো, দেখবে ঠিক উন্নতি হবে। ডাক্তার বলে, রোগ সারার দায়িত্ব 6 আনা ডাক্তারের হাতে, 10 আনা রোগীর হাতে। জেঠিমা ক্ষীণকণ্ঠ তীক্ষ্ণ করে বলেন, তোমার ডাক্তার তো আরো কত কি বলে। ও তো আমার রোগটাকে রোগই বলে না, বাতিক বলে। জ্যাঠামশাই হা হা করে হেসে ওঠেন।
আরে ওটা ডাক্তারের স্বভাব, রোগীকে সাহস দিতে, রোগীর মন প্রফুল্ল রাখতে ও অমন ঠাট্টা তামাশা করে। নইলে তোমার জন্য ও কম চিন্তায় থাকে নাকি? তবু ভালো। জ্যাঠামশাই ঘরের গরুর দুধে ছানা কাটানো ঘরে তৈরি সন্দেশে কামড় দিতে দিতে বলেন, সন্দেশটা কিন্তু চমৎকার হয়েছে বড় বউ। আর একখানা খাও, আমি বলছি কিছু হবে না। তার মানে তুমি চাও যে আমি আজই মরি? বলে জেঠিমা মাঝখানে রাখা প্লেট থেকে দুটো সন্দেশ তুলে নেন। জ্যাঠামশাই বলেন, জগদীশের সন্দেশ মৃত সঞ্জীবনীর কাজ করে, দেখ। প্রায় প্রতিদিনই এরকমই বাজে বাজে আর অন্তঃসার শূন্য কথার চাষ চলে দুজনের মধ্যে। দুজনেই জানেন এর মূল্য কি, তবু পরস্পরের মধ্যে চলেই আসছে বাক্য বিনিময়। কেউ কাউকে পেরেও ফেলে না, কেউ কাউকে ধরাও দেয় না। রোজই প্রায় একই কথা, শুধু ভাষার হেরফের, শুধু উপস্থাপনার ভঙ্গির পার্থক্য, শুধু ছাউনির রকম ফের। কথাগুলো আমাদেরও প্রায় মুখস্থ হয়ে গেছে। আমরা যারা এই দস্তিদার বাড়ির বিকেল 4:30 চায়ের আসরের সদস্য, এই পুরনো আমলের মস্ত শ্বেতপাথরের টেবিলটা ঘিরে বিবর্ণ হয়ে যাওয়া গদি আঁটা চেয়ারগুলো দখল করে বসে রূপোর রেকাবিতে ঘরে তৈরি সন্দেশ আর খাস্তা কচুরি, বাদাম পেস্তা ভর্তি গাওয়া ঘিয়ের হালুয়া আর ঝুড়ো নিমকির সঙ্গে দামি সোনালি পেয়ালার চা খেতে খেতে এগুলো শুনতেই হবে, হে আমাদের জানা কথা। রেকাবিতে যেমন জলখাবারের কিছু এদিক ওদিক, কথাগুলো তেমনি ভাষার একটু এদিক ওদিক। জ্যাঠামশাইয়ের খাওয়া দাওয়া এখনো বেশ প্রচুর, এবং ভালো ভালো আর দামি টামি জিনিসই খাওয়া হয় এ বাড়িতে। নিজের জন্যে স্পেশাল কিছু করা ওর চরিত্রে সম্ভব নয়, তাই আহার পাত্রে সকলেই আমরা অনাদিমোহন দস্তিদারের আমলের ছিটে ফোটার স্বাদ পাই। অনাদিমোহন নাকি বিরাট এক খাইয়ে পুরুষ ছিলেন, তার খাওয়ার ফিরিস্তি শুনলে আমাদের কাছে গল্প কথার মতোই লাগে। মাঝে মাঝে রজনী ঠাকুরদা সে গল্প ফাঁদেন, তখন রজনী ঠাকুরদার ঘোলা হয়ে আসা চোখ দুটো যেন চকচকে হয়ে ওঠে। মনে হয় রজনী ঠাকুরদা সেই কালটাকে প্রত্যক্ষে দেখতে পাচ্ছেন বিশাল দেহ এক পুরুষ খেতে বসেছেন, তার প্রকাণ্ড রূপোর থালাটা ঘিরে 2 সারি বাটি, তার ধারে ধারে ছোট বড় মাঝারি রেকাবি। 40-50টি পদ না হলে চলতই না তার। তার উপর দই সন্দেশ ক্ষীর বোঁদে আম কলা পায়েস পিঠে নিত্যই থাকতো এসব। তথাপি তিনি নাকি একা একটা আস্ত পাঁঠা খেতে পারতেন, একা একটা আস্ত কাঁঠাল, একজোড়া গঙ্গালো ইলিশ বা দুপুরি তোপসে মাছ ভাজা তার কাছে কিছুই নয়। আমি জানি না এসব সত্যি না মুখে মুখে বাড়তে বাড়তে এখানে পৌঁছেছে, কিন্তু একা রজনী ঠাকুরদা বা বামুনদিই তো বলেন না, জ্যাঠামশাইও তো বলেন। বলেন, বাবার কাছে বাবার কাছে আমরা তো ছিলাম অনাহারি বাবা। যদিও জ্যাঠামশাই যে কোনো জোয়ান লোকেরও ঈর্ষার স্থল, কিন্তু জেঠিমারও ঈর্ষার স্থল নয় কি? জ্যাঠামশাইয়ের ওই অবলীলায় এক রেকাবি কচুরি বা 1 প্লেট মিষ্টি খেয়ে ফেলা দেখেই কি জেঠিমার চোখ জ্বলে ওঠে না? জেঠিমাও তো ভালো খেতে টেতে খুবই ভালোবাসেন, তবে জেঠিমা নিজেই নিজেকে বঞ্চিত করেছেন। পাছে হঠাৎ একটু বেশি খেয়ে ফেললে লোকে ভেবে ফেলে ওর অসুখ তত বেশি নয়, অথবা অসুখ কমে এসেছে, আর পাছে ভেবে নেয় ওর নিঃসন্তান জীবনের দুঃখটা ওর সয়ে এসেছে, তাই খাবার উপায় নেই ওর। এসব কথা আমি একদিনে বুঝতে পারিনি, দিনে দিনে বুঝেছি। তাছাড়া দিনে দিনে মাসে মাসে বয়সটাও তো বাড়ছে। আমার দেহটা নিষ্ক্রিয় হয়ে গেছে বলে যে মনটাও নিষ্ক্রিয় হয়ে গেছে তা তো নয়। পরিণতিটা ঠিকই হয়ে চলেছে। জেঠিমার ওই নিরুপায়তার দুঃখটাও আমি বুঝতে পারি। বামুনদি বাসন্তী তরু নিমাই পটলের মতো অনুভূতিশূন্য নিষ্ঠুর তো নই আমি। ওরা বলতে পারে সব ঢং, ওরা বলতে পারে বাইরে দেখানো হয় কিছু খাই না, অত সীমাসি লুকিয়ে ঘরে নিয়ে গিয়ে সাপ্লাই কর। কিন্তু আমি বিশ্বাস করি না। এটা কি বিশ্বাস করবার মতো কথা? বিকেল 4:30 এই আসরটা ঠিক 1 ঘন্টার।
5:30 বাজবার সঙ্গে সঙ্গেই উঠে পড়েন জ্যাঠামশাই। এই সময়টা ওর হাঁটার সময়। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হাঁটেন জ্যাঠামশাই প্রতিদিন। জ্যাঠামশাই উঠে পড়েন, আমাকেও নিয়ে চলে আসে পটল চাকা চেয়ার চালিয়ে। জেঠিমা উঠে যান অতসী মাসির কাঁধে ভর দিয়ে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে। জগদীশ কাঁধে ঝাড়ন দুলিয়ে নেমে যায়। বাসন্তী টেবিল সাফ করে আর সাবি পিসির সঙ্গে গল্প চালায়। খাবারের থালায় থালায় অনেক কিছু পড়ে থাকে। পাত চেটে খাওয়া তো আর সভ্যতা নয়, ওগুলো বাসন্তী কুড়িয়ে নেয়। ভাঙা কচুরির টুকরো, চটকানো সন্দেশ, রসগোল্লার রসে ভিজে যাওয়া নিমকি, হয়তো একটা কামড় দেওয়া মাখন জবজবের টোস্ট। তবে এসব নাকি বাসন্তীর একা খাবার জন্যে, তরুকেও ভাগ দিতে হয়, না হলে খুব ঝগড়া হয়। আর ভৃত্য জাতীয়দের বরাদ্দ খাবার জগদীশের ভাঁড়ারেই আছে। নিমাই পটলকে ডেকে নিয়ে যায়। ওদের চায়ের পর্ব নিচতলায় চাকরদের ঘরে সারা হয়। পটল যখন উঠে আসে, পটলের মুখটা বেশ খুশি খুশি দেখতে লাগে। বুঝতে পারি বেশ ভালো খাওয়া জুটেছে পটলের ভাগ্যে। ওদের জীবনে খুশি হবার ওই একটি প্রশস্ত পথ আছে। কি সুন্দর, সহজ। ওরা আমাদের থেকে কত সুখী। অবশ্যই আমার কথা আলাদা। আমি তো সুখ দুঃখের বাইরে জীব হয়ে গেছি। আমার ভালো লাগা মন্দ লাগার কোনো উঠা পড়া নেই। আমার কাছে সকালের আলোটা ভালো লাগার, আমার পুবের জানলা দিয়ে যে বড় দেবদারু গাছটা দেখা যায়, বাতাসে তার পাতার ঝিলিমিলি দেখা ভালো লাগার, বিকেলে জ্যাঠামশাইয়ের সঙ্গে ওই নিস্তরঙ্গ চায়ের আসরটাও ভালো লাগার, আর কলকাতা থেকে যখন আমার অর্ডারি নতুন বইয়ের প্যাকেট এসে পৌঁছয়, খুব ভালো লাগার। মন্দ লাগাগুলো বলতে ইচ্ছে করে না। ওগুলো সবই তো প্রায় ঝি চাকরদের বিষয়। মাসে মাসে বইয়ের তালিকা চেয়ে নেন জ্যাঠামশাই আমার কাছ থেকে, কলকাতায় অর্ডার দিয়ে আনিয়ে দেন। এইটা সত্যিই বড় ভালো লাগার দিন। তবু সেই ভালো লাগার ভাগ দেবার মতো কেউ নেই, নিজের মধ্যে নিজে রাখা। শুধু জ্যাঠামশাই যখন বলেন, কি তোমার লিস্ট মিলিয়ে পেয়েছো তো? উল্টো পাল্টা কিছু দিয়ে দেয়নি তো বেটারা? তখন আহ্লাদে খুশিতে একটু অভিভূত অভিভূত লাগে। তারপর আর কি, নিজের মনে দেখা আর পড়া। আমার এই জীবনটাকে আমার যেন একটা মেঘলা দুপুরের মতো লাগে। ঝড় নেই, বৃষ্টি নেই, নেই রোদের দাহ, শুধু মৃদু শান্ত নিরুত্তাপ একটা অবস্থা। কিন্তু আমার এই নিস্তরঙ্গ জীবনে একটা চাঞ্চল্য উঠেছে। ভিতরে ভিতরে একটা উত্তেজনা অনুভব করছি। কারণ হঠাৎ কদিন আগে খবর এসেছে এ বাড়িতে কজন নতুন অতিথি আসছেন। কিন্তু না, অতিথি বলাটা উচিত হলো না। ওরা তো এই বাড়িরই লোক, আসল মালিকদের একজন। আসছেন আমার সেই অনেক দিন আগে এ বাড়ি থেকে চলে যাওয়া কাকা, তার 3 ছেলে মেয়ে নিয়ে। এই আশ্চর্য অদ্ভুত খবরটা এসে গেল সেদিন, নেহাত সাদাসিধে একখানা ডাকের খামের মধ্যে দিয়ে। যেটা পড়ে প্রথমটা অবিশ্বাস্য মনে হয়েছিল জ্যাঠামশাইয়ের, মনে হয়েছিল কোনো বাজে লোকের চালাকি। তারপর হাতের লেখা মিলোতে লাগলেন। ঠাকুমা বেঁচে থাকতে মাঝে মধ্যে কাকার যে চিঠি আসতো, সেগুলো খুঁজে বার করে মিলিয়ে মিলিয়ে দেখলেন। দেখলেন ঠিকানা, ডাকের ছাপ। তারপর নিশ্চিত হলেন। তারপর শুরু হলো তোড়জোড়। যারা আসবেন তাদের সুবিধে স্বাচ্ছন্দ্যের যাতে বিন্দুমাত্র ত্রুটি না হয়, তার জন্য জ্যাঠামশায়ের যেন আপ্রাণ সাধনা চলছে। কাকাও এবাড়ির একজন মালিক, কাকার ছেলে মেয়ে এ বাড়িরই ছেলে মেয়ে, কিন্তু তারা কোনোদিন চোখেও দেখেনি নিজেদের বাড়ি। ভাবলে ভারী অদ্ভুত লাগে, অথচ কারণও কিছু নেই। কাকার নাকি বিলেত যাওয়ার শখ ছিল। ঠাকুরদা বলেছিলেন আমি বেঁচে থাকতে ওসব হবে না। তাই ছোট কাকা ঠাকুরদাকে চিঠি লিখে চলে গিয়েছিলেন, বাবা, আমার সাধ আকাঙ্ক্ষা মেটাবার আশায় আপনার মৃত্যুর প্রতীক্ষা করব এটা নিশ্চয়ই ঠিক নয়। অতএব নিজের মৃত্যুটাই শ্রেয় মনে হলো। ধরে নিন এ বাড়ি থেকে আমার মৃত্যুই হলো আজ। এরপর আমার জীবন আমার মতো করে গড়ে তুলবার চেষ্টা করব। মার আর আপনার আশীর্বাদ চাইছি যেন সফল হই। মাকে বলবেন মাতৃঋণ শোধ করার ধৃষ্টতা করব না। এরপর বহুদিন পরে ওর সেই সফলতার খবর উনি দিয়েছিলেন ঠাকুমাকে। যদিও লিখেছিলেন, মা,
জানি না তুমি বেঁচে আছো কিনা, তবু তোমাকেই লিখছি। তখন উনি নাকি সিঙ্গাপুরে ছিলেন। তারপর এদিক থেকে অনেক চিঠি গেছে, এমনকি লোকও গেছে অনাদি দস্তিদারের প্রেরিত কাকাকে ফিরিয়ে আনতে। কিন্তু আশা আর হয়নি তার। কাজের সমুদ্রে পাক খাচ্ছেন নাকি তখন। পরে জানিয়েছেন তার স্ত্রী পুত্র অজানা জায়গায় যেতে চায় না, আর নিজেও তিনি অন্য ধরনের হয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। তারপর তো ঠাকুমা ঠাকুরদা মারাই গেলেন। তারপর আর কে অত ভেবেছে তাদের জন্যে। জ্যাঠামশাইকে আমি স্নেহহীন বলছি না। যদি স্নেহহীন হতেন তাহলে কাকারই আসার খবর পেয়ে পর্যন্ত এত অস্থির আর ব্যস্ত হয়ে উঠতেন না। কাকা যাতে এসে একটু অসুবিধে না পড়েন তার জন্যে এত রকম করতেন না। আর ওর সেই ছোট ভাইয়ের গল্পও করতেন না এত। এই কদিন তো জ্যাঠামশাইয়ের মুখে কেবলই ওর সেই ভাইয়ের ছেলেবেলার কথা। কি স্বভাব ছিল তার, কি বুদ্ধি ছিল তার, কি হাসি খুশি ছিলেন তিনি, এই চলছে। দেখে এত আশ্চর্য লাগছে। বলছেন পটলকেও নিমাইকেও, আর জগদীশকে ডেকে ডেকে মনে পড়িয়ে দিচ্ছেন। জগদীশ, মনে আছে তোর ছোটদাদাবাবু কিরকম ভোরবেলা ব্রিজলালকে জুলুম করে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়তো? জগদীশ, মনে আছে তোর ছোটদাদাবাবু কিরকম সারা বছর পড়ায় ফাঁকি দিয়েও ভালো করে পাশ করত? জগদীশ, তোর মনে পড়ছে ছোটদাদাবাবু আম বাগানে গিয়ে আম গাছে উঠে কিরকম ভালো ভালো আম পেড়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে নষ্ট করত? এমনই কথা চলছেই। জ্যাঠামশাইকে অকারণ এত কথা কইতে আমি কখনো দেখিনি। তাই বলছি, জ্যাঠামশাইকে আমি স্নেহহীন বলবো না, তবে অনাদিমোহন দম্পতির মৃত্যুর সঙ্গে সঙ্গে অনেক কিছু দায়িত্ব পড়েছিল ওর ঘাড়ে। আমার মাথা খারাপ বাবা, তার অকাল মৃত্যু। আমার মার অকাল মৃত্যু। জেঠিমার ওই চিররুগ্ন অবস্থা, আর আমার এই অদ্ভুত ব্যাধি। এতগুলো আঘাত সইতে হয়েছে ওকে। তার সঙ্গে যোগ দিয়েছে জমিদারির আয় যাওয়া, অথচ ঠাট বজায় রাখার দায়। খুব শক্ত ছেলে বলেই এত ঝঞ্ঝাট বহন করেও সদাই হাসিমুখ জ্যাঠামশাইয়ের। এর মধ্যে থেকে যদি উনি পলাতক আর অনিচ্ছুক ভাইকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে না পেরে থাকেন, দোষ দিতে পারি না। এবাড়ির বউদের প্রতি ভাগ্যের অভিশাপ আছে। কবে জানি না আমার কাকিমাও মারা গেছেন নাকি। তাই শুধু কাকার 3 ছেলে মেয়ে আসছে শুনছি। জানি না তাদের কার কি বয়স, ছেলেমেয়ের ভাগটা কি। 2 মেয়ে 1 ছেলে, না 2 ছেলে 1 মেয়ে। কি জানি কি তাদের নাম, কেমনই বা দেখতে। কাকার নামটাই শুধু জানি, অপূর্ব মোহন। নিয়মের তালে গাঁথা এই দস্তিদার বাড়িতে ছেলেদের নামেও নিয়মের সূত্র। ঠাকুরদার নাম যেহেতু অনাদিমোহন, জ্যাঠামশায়ের নাম তাই অভয়মোহন, আর আমার বাবার নাম ছিল অক্ষয়মোহন। মানে মানে নামের আবার মানে কি? তা সেটা তেমন বজায় না থাক, নিয়মটা তো বজায় থাকলো। নইলে আমার নামেরই বা কি মানে? অদিতিমোহন মানে কি? কাকার চেহারাটাও একটু জানা আছে। একটা গ্রুপ ফটোর মধ্যে আছেন কাকা। বিয়ে পাশের পর নাকি একটা খুব সুন্দর ফটো তুলিয়েছিলেন কাকা কনভোকেশনের পোশাকে। কিন্তু সেই ফটোটা নাকি কাকা নিয়ে চলে গিয়েছিলেন। জ্যাঠামশাই আমাকে মাঝে মাঝেই বলছেন এই কদিন, সে ছবিটা থাকলে তুই ঠিক চিনতে পারতিস। তাছাড়া তোর চেহারায় অপূর্ব চেহারায় ভীষণ মিল আছে। খুব একটা উত্তেজনা অনুভব করছি আমার সঙ্গে চেহারায় মিল সেই কাকাকে দেখবার জন্যে। তবে ভিতরে ভিতরে খুব লজ্জাও করছে আমার সেই অদেখা ভাই বোনের সামনে নিজের এই হতভাগ্য মূর্তিটা দেখাতে। জানি না তারা আমার থেকে বড় না ছোট, জানি না তারা আমাকে দেখে হাসবে না মমতা করবে, কিন্তু দুটোই তো দুঃসহ। অতএব আনন্দ আর আতঙ্ক, এই দুটো অনুভূতি নিয়ে আমি ঘন্টা মিনিট গুনছি। ক্রমে এগিয়ে আসছে সময়। কাল বেলা 4টেয় এসে পৌঁছবেন ওরা। কলকাতা থেকে সকালের গাড়িতে বেরোবেন। ভাবতে অবাক লাগে এখন নাকি অনেক বছর ওরা কলকাতাতেই আছেন। ছেলেমেয়েরা হোস্টেলে থেকে পড়ালেখা করেছে, আর কাকা এক বন্ধুর বাড়িতে
পেইং গেস্ট হয়ে থেকেছেন, অথচ এখানের সঙ্গে যোগাযোগ নেই। কতই বা দূর কলকাতা এখান থেকে, মাত্র তো 6 ঘন্টার রাস্তা। অতসী মাসি মন্তব্য করেছিলেন, তা এখনই বা টনক নড়ল কেন? শুনে সাবি পিসি খড়খড়িয়ে উঠেছিলেন। নিজের ঘর নিজের বাড়ি, যখন ইচ্ছে হয়েছে আসছে, এর আবার টনক নড়ানোরই কি? ছেলে মেয়েদের পিতৃভিটে চেনাবে না? তারপর সাবি পিসি জোর গলায় ঘোষণা করেছিলেন, ওই 3 তলাটা তো অপূর্বর জন্যই তৈরি করা হয়েছিল। ও একটু স্বাধীন চিত্ত, একটু একেলে, বিয়ে হলে বউ নিয়ে যাতে নিজস্বভাবে থাকতে পারে, তাই ওর বিয়ে পাশ দেবার সময় 3 তলা ওঠালেন মামা। একেলে ধাঁচের আসবাবপত্র এলো, মেজ ছেলের বিয়ে দিয়ে ছোটর বিয়ে দেবেন, সব ঠিক। ও মা, দুম করে ছোট ছেলে বিবাহী। মেজদার বিয়ে নিয়েও নাকি মামার সঙ্গে ছোটদার মন কষাকষি হয়েছে। বলেছিলেন নাকি রোগগ্রস্ত ছেলের বিয়ে দেওয়া পাপ, অন্যায়, বেআইনি। মামা বলেছিলেন, গরিবের মেয়ে, খেতে পড়তে দেবার লোক নেই, এত বড় একটা ঘরে এসে পড়েছে, তার লোকসানটা কোথায়? ছোটদা বলেছিল, সে বুঝবার ক্ষমতা আপনাদের থাকলে তো, তবে একটা মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে আপনি নিজের সুবিধে অর্জন করছেন, তার লাভের দিক দেখতে নয়। সাবি পিসিও কদিন কেবলই ওইসব কথা তুলছেন। যখন তখন বলছেন, মা আমার সঙ্গে মোটেই বনতো না ছোটদার। মামা সব সময় বলতেন, এই এক কুলাঙ্গার জন্মেছেন কুলে। মামি আগলে আগলে বেড়াতেন, তা সেসব দিয়ে আর আগলাতে পারলেন না। মেজদার বিয়ের পরই চলে গেল। মামির কাছে নাকি বলেছিল, বাবাকে না জানিয়ে আমায় কিছু টাকা ধার দিতে পারো, পরে কোনো সময় শোধ দেব, কিন্তু কারণ জানতে চেও না। মামি বলেছিলেন, আমার ধার তুই শোধ করবি? এত অহংকার রাখিস? তা দিয়েছিলেন নিজের হাতে যত যা ছিল। তখন কি জানতেন ছাই নিজের হাতে নিজের মৃত্যুবান কিনছেন? সেই টাকা নিয়েই তো ভেসে গেল। কাকা নামের একটা লোক, যার নাম অপূর্ব, তার কোনো হিসেবই ছিল না এই পরিবারে। এখন হঠাৎ যেন তার উপস্থিতিতে ভরে উঠছে বাড়িটা। কাকা সম্পর্কে এতজনের যে এত কথা মনেই ছিল, তাই বা কে জানত। এখন তো দেখছি বামুনদের এও মনে আছে, কাকা কাগজি লেবু খেতে ভালোবাসতেন, পাতি লেবু পাতে পারতেন না। কাকা বলতেন, ইলিশ মাছ যে মানুষ কি সুখে খায়, এক মুঠো কাটা খেলেই তো হয়। কাকা বলতেন, আমের সময় বাজে বাজে ভাত খেয়ে পেট ভরাবার কোনো মানে আছে? তার মানে মানুষ কিছুই ভোলে না, শুধু সময়ের ধুলোর স্তরে চাপা পড়ে থাকে পূর্বের অংশটা। রাত্রে আমার কিছুতেই ঘুম এলো না। অনেক রাত্রি পর্যন্ত জ্যাঠামশার গলার শব্দ পাচ্ছিলাম বলে, আর চারিদিকে নানা রকম আওয়াজ পাচ্ছিলাম বলে নাকি নিজেরই স্নায়ু চাঞ্চল্যে, তা বুঝতে পারলাম না। শুধু দেখতে লাগলাম ঘড়ির কাঁটা দুটো টিক টিক শব্দ করেই চলেছে আর সরে সরে যাচ্ছে। 12টা থেকে 1টায়, 2টোয়, 3টে, 4টে, 5টায়। 5টা বাজতেই যে হাঁপ ছেড়ে বাঁচলাম, যাক আর একা একা ঘড়ির কাঁটা শুনতে হবে না। একটু পরেই পটল উঠবে, আমার ঘরের সামনের বারান্দার দরজাটা খুলে দেবে, জানলার পর্দাগুলো সরিয়ে দেবে, আর চাকা দেওয়া চেয়ারখানা খাটের ধারে টেনে এনে ডাক দেবে, দাদাবাবু। ওর সাহায্যের কৌশলে বিনা কষ্টেই আমি খাট থেকে চেয়ারে বদলি হয়ে যাব। তারপর পাশের ওই ঘরটার মধ্যে আমায় ঠেলে ঠেলে নিয়ে যাবে পটল, যে ঘরটাকে স্নানের ঘর বানানো হয়েছে আমার জন্যে। সেখানে একটা বড় কাঠের টেবিলের উপর থরে থরে সাজানো আছে জলের জগ, মুখ ধোবার গামলা, মাজন, বুরুশ, সাবান, তোয়ালে, ক্রিম, পাউডার, চিরুনি, আর পাশের আলনায় ধূপধুস্ত গেঞ্জি, পায়জামা। হ্যাঁ, রোজই থাকে। ধোবা তো মাইনে করা, নিত্যদিনের যা ছাড়া কাপড় জামা ধোবানি কুড়িয়ে নিয়ে যায়, আর সন্ধেবেলা রেখে যায় যার যার জায়গায়। আহ, রাত্রে ঘুম না হওয়া কি কষ্ট! ভাবতে খুব ভালো লাগছে এখনই সেই অভ্যস্ত দৃশ্যগুলো দেখতে পাবো। ভাবতে ভালো লাগছে এ বেলাটাও আমাদের সংসার ছন্দের সুরটা অব্যাহতই থাকবে। ভালো লাগা আর না ভালো লাগার, আনন্দের আর আতঙ্কের এমন অদ্ভুত সংমিশ্রণ
এর আগে কখনো এমনভাবে অনুভব করিনি। রাতের ঘুম না হওয়ার অনুভূতিটাও কিন্তু অনেকটা এই ধরনের। ঘুম হচ্ছে না বলে খুব খারাপ লাগে, আবার রাত্রির নিশ্চিমতায় ডুবে শুধু নিজের মধ্যে নিমগ্ন থাকার স্বাদটা অদ্ভুত ভালো লাগে। আমি তো আমার মধ্যেই নিমগ্ন থাকি, কিন্তু দিনের বেলার নির্জনতা আর রাত্রির নির্জনতা সম্পূর্ণ আলাদা জিনিস। এখন দিনের এই নির্জনতাটা আর থাকবে না। ওরা কি থাকবেন বলে আসছেন? সকাল থেকে চলছে উত্তেজনা, যেন ধনুকে তীর লাগিয়ে টান টান করে ধরা আছে। ঠিক মুহূর্তটি এলেই ছেড়ে দেওয়া হবে, অথবা বন্দুকে গুলি ভরে উঁচিয়ে রাখা হয়েছে, সময় এলেই ট্রিগার টিপে ছেড়ে দেওয়ার বাস্তা। সেই সময়টি হচ্ছে বেলা 4টে। তার মানে আমরা আজ বাড়ির সকলে মিলে একসঙ্গে চা খাবো। 4:30-র মধ্যেই তো এসে যাবেন ওরা। স্টেশন তো বেশি দূরে নয়, এখানে খান কয়েক ভাড়া খাটা গাড়ি আছে। ঠিক ট্যাক্সি বলা চলে না, কোথাকার ভাঙাচোরা প্রাইভেট কার স্টেশনে এসে ভাড়া খাটায়। তেমনই একটা গাড়িকে ঠিক করে রেখেছেন জ্যাঠামশাই, আগে থেকে ভাড়া দিয়ে পাছে হাতছাড়া হয়ে যায়। কিন্তু আরো একজন প্রস্তুত হচ্ছে আজ 5 দিন ধরে। সেই জনটি হচ্ছে ব্রিজলাল। ব্রিজলাল ওই পড়ে থাকা ফিটনখানাকে ঝেড়ে মুছে চকচকে করেছে, ওর চাকাগুলো তেল দিয়ে ঘষে ঘষে ধোলা করেছে, আর নড়বড়ে ঘোড়া দুটোকে ডলাই মলাই করে খাড়া করিয়েছে। মাঝে মাঝে গাড়িটা যে বেরোয় না তা নয়, একেবারে অচল অবস্থা ঘটেনি। কখনো কখনো জ্যাঠামশাই ওদের মহেন্দ্রপুরে বাগান দেখতে চান ওটায় চড়ে। খুব ভোরে বেরোন, বেলা 11টা নাগাদ ফিরে আসেন। আমার খাটে শুয়ে শুয়েই জানলা দিয়ে দেখতে পাই গাড়িটা খট খট আওয়াজ তুলে গেট থেকে বেরিয়ে গেল, আবার ফিরল আওয়াজ তুলে। আর বেরোয় গাড়িটা সাবি পিসি আর অতসী মাসিকে যোগে জাগে গঙ্গা স্নান করিয়ে আনতে। গঙ্গা এখান থেকে মাইল 4 পথ। ওই পক্ষীরাজের সেই পথটি ঘুরিয়ে আনতে কম সময় নেয় না, কিন্তু যোগাযোগ এলেই ওনাদের যাওয়াটা অনিবার্য। এই সময়টাও দুজনের বেশ ভাব দেখি। দিব্যি দুজনে এক গাড়িতে বসে গল্প করতে করতে বেরিয়ে যান মহারানীর ভঙ্গিতে। কিন্তু ওদের জন্য তো আর ব্রিজলাল ওর সহিসের পোশাকটি বার করে পড়ে না। নিত্যদিনের ময়লা ধুতি আর হাফাতা খাকি শার্টটাই তখন যথেষ্ট। জ্যাঠামশাইয়ের জন্য সব দিন ওর ওই ইউনিফর্ম বেরোয় না। আজ দেখতে পাওয়া গেল ধূপ দুরস্ত ইস্ত্রি করকরে পোশাক পরে এসে সেলাম করে দাঁড়ালো ব্রিজলাল। নিমাই তো হেসেই খুন। ও বিরিজদা, তুমি যে সাহেব বনে গেলে দেখছি। ব্রিজলাল পাকা গোঁফ দুটো একটু চাড়া দিয়ে গম্ভীর হাসি হাসল। জ্যাঠামশাই বোধহয় জানতেন না ব্রিজলাল এমন সাজসজ্জা করে একেবারে তৈরি দেখে বলে উঠলেন, আরে তুইও যাচ্ছিস নাকি? যাবো না। ব্রিজলাল একটি অহংকার সূচক ভঙ্গি করল। জ্যাঠামশাই যে ব্রিজলালের এই ভঙ্গিটা খুব ভালোই লাগলো তাতেই সন্দেহ নাস্তি। তবু তার সন্দেহটি ব্যক্ত না করে পারলেন না। বললেন, তুই বুড়ো, তোর গাড়ি বুড়ো, তোর ঘোড়ারা বুড়ো। ছোট বাবুর জোয়ান লেরকা লেরকি তোকে দেখে হাসবে না তো? ব্রিজলাল বাংলা বলতে পারে আমাদের থেকে ভালো, কিন্তু ও যখন মদগর্বে থাকে তখন কিছু নিজস্ব বুলি চালায়, এখনো চালালো। বলল, ব্রিজলাল ওদের হাসিকে ডর করে না। আমার গাড়িতে ছোট বাবু চাপবে, সাহেব লোকেরা হাওয়া গাড়ি চাপবে। জ্যাঠামশাই বললেন, তবে যা, ছোট বাবু তোকে দেখলে খুব খুশ হয়ে যাবে। ব্রিজলাল পাগড়িটা ভালো করে মাথায় বসিয়ে গাড়িতে উঠে টক টক করে বেরিয়ে গেল। জ্যাঠামশাই গেট ধরে দাঁড়িয়ে রইলেন। জ্যাঠামশাইয়ের মুখটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি শুধু পিঠটা। মুখের চেহারাটা অনুমান করতে চেষ্টা করছি, কিন্তু এত সব কি আমি বিছানায় শুয়ে দেখতে পাচ্ছি? না, তা নয়। দেখতে পেলেও শুনতে পাওয়া যায় না তাতে। আজ বিকেল না হতেই পটল আমাকে চেয়ার শুদ্ধ বারান্দায় এনে রেখে দিয়েছে, তাই সব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই বারান্দাটা একেবারে গেটের মুখোমুখি। আচ্ছা, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম গত রাত্রের অনিদ্রার জেরে? তা নইলে দূর থেকে মোটর গাড়িটা আসা দেখতে পেলাম না কেন? গেটের সামনে অনেকখানি রাস্তায় তো
টানা সোজা, আমাদেরই নিজস্ব, দুধারে গাছ, মাঝখানে ছায়া ছায়া রাস্তা। ওই রাস্তা দিয়ে গাড়ি কি মানুষ গেটে ঢোকবার অনেক আগেই দেখা যায়। ঘুমিয়ে পড়েছিলাম না আমি ইচ্ছে করেই চোখটা বুজেছিলাম? প্রতীক্ষার মুহূর্তগুলো বড় বেশি দীর্ঘ মনে হচ্ছিল বলে চোখের আড়ালে খানিকটা সময় পার করে দেবার তালে চোখ বুজেছিলাম, হয়তো তাই। তবে চোখ তাকিয়ে দেখলাম বলাই ড্রাইভারের গাড়িটা গেটের সামনে দাঁড়িয়ে। নিমাই তার পেছন থেকে বাক্স টাক্স বার করছে, আর ব্রিজলালের গাড়ি আসছে টক টক করতে করতে, খালি ফাঁকা। সাবি পিসি নেমে গেছেন, অতসী মাসিও নেমে গেছে, বাড়ির যত লোকজন। নিজের ঘর থেকে রজনী ঠাকুরদাও বেরিয়ে এসেছেন। শুধু আমি বসে আছি দোতলায়, আর জেঠিমা। আমাদের মধ্যে যেন সৌজন্য সভ্যতার বালাই নেই। আমরা যেন জানি না বাড়িতে কেউ এলে ছুটে এগিয়ে গিয়ে অভ্যর্থনা করতে হয়। কিন্তু ব্রিজলালের গাড়িটা খালি এলো কেন? কাকা কি তবে আসেননি শেষ অবধি? শুধু আমার ওই ভাই বোনেরাই এসেছে? না, গাড়ি থেকে একে একে চারজনেই নামলেন। একটি আধবুড়ো আর একটি তরুণ বয়সের পুরুষ, আর দুটি মেয়ে, তরুণী মেয়ে। তার মানে যাদের আসবার কথা সবাই এসেছে। তার মানে এক ছেলে দুই মেয়ে। কিন্তু কিন্তু ব্রিজলালের গাড়ি খালি এলো কেন? দোতলার উঁচু থেকে নিচে দাঁড়ানো একেবারে অচেনা লোকের বয়স বোঝা যায় না। শুধু বুঝতে পারলাম ওরা তিনজনেই বেশ লম্বা ধরনের, ওদের বাবার মতোই। ফর্সা কিনা বলতে পারছি না। পরন্ত বেলার রোদ্দুরে ওদের মুখে গাছের ছায়া এসে পড়েছে। আজকের মতো এখানে শেষ করছি আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস ঝিনুকের সেই তারার প্রথম পর্ব। যারা উপন্যাসটি শুনতে শুরু করেছেন তাদেরকে অনুরোধ করব উপন্যাসটি শেষ অবধি শুনবেন, ভালো লাগবে। আর যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার অন্যান্য গল্প উপন্যাসগুলিও শুনে দেখতে পারেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।